মনে হচ্ছে না এই বৃষ্টি আর কোনোদিনও থামবে। সেই যে কবের থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, রাত নেই দিন নেই, সমানে শুধু বৃষ্টিই পড়ে যাচ্ছে। এই বৃষ্টি থামবে কবে বুঝতে পারছি না। তো দেখো বারান্দায় কত পরিমাণে জল জমে থাকে। বৃষ্টির দিন মানে বুঝতেই পারছো। আর ঘুম থেকে উঠে আমার এই ঝাঁটা হাতে নিয়েই শুরুটা হয় আর কি। তো যাই হোক, চলো ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার আগে একটু বাইরের পরিস্থিতিটা দেখে আসলাম, বুঝে আসলাম কতটুকু জল হলো, কতটুকু জল না হলো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তারপর ওই মোবাইলটা নিয়ে যায়নি, তাই আর শেয়ার করা হলো না। তো চলো জলগুলো ঝাড় দিয়ে নিয়ে এবারে সংসারের পুরো আশিবাসি কাজে লেগে পড়বো। আর এইদিকে দেখো জুতোগুলো ভাসিয়ে কোথায় নিয়ে যায়। আয়ুষের সেই পুরনো জুতোটাও এইভাবেই ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। সেই জুতোটা হারিয়ে গেছে, একদম পুরনো জুতো না, নতুন জুতোই ছিল। তারপরে ওর জন্য এক সেট জুতো নিয়ে আসলাম কালকে। তো চলো এবারে উঠোন বাড়ি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। সেরকম একটা পাতা টাতা পড়ে না গাছ টাছ থেকে, ওই হালকা কিছু পাতা পড়ে, তো হালকাভাবেই ঝাড় দিয়ে নিচ্ছি। আবার তো দুপুরবেলা সে ঝাড় দিতেই হবে, তো সেই জন্য হালকা করে ঝাড় দিয়ে নিলাম। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠে দেখি পুরো বন্যা লেগে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে কি বলবো। আমাদের যে রাস্তার পাড়ে যে নদীটা পুকুরটা আছে, সেই পুকুরটা উপচে রাস্তার মধ্যে জল চলে এসেছে। তারপরে আমাদের এখানে সিঁড়ি বানিয়েছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো সিঁড়ি মাটিতে ভরে গেছে, বুঝতে পারছি না। তারপরে দিদিভাইদের যে নতুন ঘরটা হয়েছে সেটা পুরো সুইমিং পুল হয়ে গেছে, মানে নতুন ঘরের যে পুরো মাটি ঘরটা, যে ঘরের ভেতরে এত পরিমাণে জল হয়েছে মানে কি বলবো। তো যাকে কি করবো, বৃষ্টির দিন, বৃষ্টি তো হবেই, তাই না? পুরো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জল আর জল, জল আর জল। তো চলো আমি এই যে ময়লা ফেলতে এসেছি, মানে এই সব এঁটো কাটাগুলো, তো চলো এবার ফেলে দিই। আমাদের এই পুকুরটা তো অলরেডি পুরো জলে ভর্তি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পেলে এই পুকুরটা একদম পুরো ভর্তি হয়ে গেছে জলে। তো চলো এবার হচ্ছে বাসন কুসন মেজে সকালের জলখাবারে কিছু বানাবো। কালকে না আম খেয়েছিলাম, ওই চুষা আমগুলো এনেছিল, একদম পুরো জায়গা হা করতে পারছে না। কেন আবার ব্যথা? অনেকেই বলো যে তোমার দাঁতগুলোর কি অবস্থা, দাঁতগুলো কি মাজো না নাকি? আরেকবার একটা কথা বলি, এই দাঁতগুলো না জলের জন্য। আগে যখন ওই বাড়িতে ছিলাম মেয়ে থাকতে, মানে বিয়ের আগে, তখন কিন্তু ছিল না। এই বাড়িতে এসে জলের ভীষণ আয়রন, উপরের দাঁতগুলো পরিষ্কার, কিন্তু নিচের দাঁতগুলো না কালো কালো ড্যাগ পড়ে গেছে। ওটা যতই তুমি ঘষো মাজো যাই করো না কেন, জানি না কালো কালো কি দাগ পড়ে গেছে। তো যাই হোক, এখন কি করবো বলো, দাঁতগুলো তার উপরে ফেলে দিতে পারবো না। আর একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছে আমাদের, এই দেখো একটা শর্টকাট রাস্তা আমাদের, আর এত দূর পেরিয়ে যেতেই হবে না। তো এই ঘরটা কত সুন্দর বানানো হচ্ছিল, এই বৃষ্টির জন্য আর হচ্ছেই না। চারিদিকে এই যে বর্ডারগুলো দিয়ে দিয়েছে, যতগুলো বর্ডার আছে সব দেওয়া হয়ে গেছে, মানে ওই যে পাকা যে এই যে এগুলো হয়ে গেছে। এখন শুধু উপরে মাথার উপরে টিনটা আর বেড়াটা দিলে আমাদের এই ঘরটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই তো বৃষ্টি না থাকলেই হয়ে যায়। কাকু দুদিন এসে ঘুরে গেছে যে কবে লাগাবো, মানে বৃষ্টির জন্য সকালবেলা পুরো ইসে হয়ে যায়, আর হাফ বেলার থেকে কাজ করলে তো হবে না, একদম ফুল বেলার থেকেই কাজ করতে হবে। তো সেই জন্য আর কি বৃষ্টিতেই হচ্ছে এই অবস্থা। দেখাইনি, এই জায়গাটা পুরোটা সিঁড়ি ছিল, এই যে দেখো ঢালাই করা, এই যে পুরো মাটিতে ভর্তি হয়ে গেছে। পুরো মাটি কোথার থেকে এসে সব বৃষ্টির জলে এইখানে সিঁড়ি ভর্তি হয়ে গেছে। এই সিঁড়ি কিচ্ছু দেখাই যাচ্ছে না। এই জায়গাতে সিঁড়ির একটা ইসে বানিয়েছিল, সিঁড়ির মতন একটা ইয়ে করে ঢালাই দিয়েছিল। এর উপরে আরেকটা সিঁড়ি হতো, মানে ঢালাইটা পুরো বন্ধ হয়ে গেছে, নেই ঢালাই, সব মাটি দিয়ে বোঝাই। তো চলো অনেকক্ষণ তো কথা বলে নিলাম, এইবারে সংসারের কাজে লেগে পড়ি। বাসনগুলো ছিল তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আজকে ভাবলাম থাক আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাসনগুলো ধোবো। তারপর ভাবলাম যে না, বৃষ্টিটা যখন কমেই গেছে, আবার কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। তাও দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, মনে হচ্ছে যেন কোথাও দার্জিলিং বা অন্য কোথাও আছে, যেরকম একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে থাকে সবসময়, ঠিক এমন একটা হয়ে আছে। তো চলো পরিষ্কার করে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে, আর এখন না কল পাম্প করতেই হয় না, রাত্রিবেলা করে গামলা আর জলের বালতিটা এইভাবে রেখে দিই কলের পাড়ে, ওইভাবে বৃষ্টি পড়ে সব মানে ভরে যায় আর কি। তো ওগুলো দিয়ে এখন কাজ করতে বেশ সুবিধা হয়, মানে সকাল টাইমটা অত কলটা চাপ দিতে হয় না। আর কলটা তো বুঝতেই পারছো আমাদের যে অবস্থা কলের। থ্যাংক ইউ। বলে কি, আচ্ছা তুমি তো জামা তো আনলা, একটা প্যান্ট কেন আনলা না?
কি জামা খালি দেয়। বিশাল বড় একটা চিন্তায় পড়লাম আর কি। আমি আর আয়ুষের ব্যাপার এটাই আলোচনা করছিলাম, আমাদের বোধহয় অনেক একটা বড় ভুল হয়ে গেছে। কি বলতো, আমাদের টিকিট হচ্ছে জুলাইয়ের 25 তারিখে আমাদের টিকিট পুনে যাওয়ার। 4 মাস পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দেখো, আমরা ভেবেছি ডাক্তার তো 4 মাসেরই ওষুধ দিয়েছে, আর ডাক্তারের প্রেসক্রিপশনের লাস্ট ডেট ছিল 30 জুলাই, মানে 30 জুলাই ওই প্রেসক্রিপশনটার ভ্যালিডিটি থাকবে। এর আগেই আমাদের যেতে হবে পুনেতে। আর এটা এমন একটা ক্রিটিক্যাল ব্যাপার যেখানে আমি কেন, প্রত্যেকটা মা বাবাই মানে যাওয়ার চেষ্টা করবে ডেটের আগে, ডেটের পরে নয়। তো যাই হোক, কারণ এই ওষুধগুলোর উপরেই বাচ্চার ব্লাড দেওয়া নির্ভর করছে, এই নির্ভর করছে, সেই নির্ভর করছে, অনেক কিছু নির্ভর করছে। তো কি হয়েছে বলো তো, এই যে ওষুধগুলো আমি প্রত্যেক দিন খাওয়াচ্ছি, এই ওষুধ আর শেষ হবে, এটা আজকে জুলাইয়ের কত তারিখ, 4 কি 5 তারিখ হবে এরকম। আমার মনে হচ্ছে জুলাইয়ের 15-16 তারিখের দিকে ওষুধ শেষ হয়ে যাবে। মাথাতে একদমই নেই যে 15-16, ধরো আরও 10 দিন, 25 তারিখে টিকিট, 10 দিন তাহলে ওষুধ বন্ধ থাকবে। আমাদের টিকিট কাটা উচিত ছিল এই ধরো 20 তারিখ বা 18-19 তারিখে টিকিট কাটলে ওষুধটা কভার হতো আর কি। তারপরে আমার এক দুর্গাপুরের দিদিকে ফোন করেছিলাম যে দিদি এরকম এরকম। তো বললো দিদি যে তারপরে যারা ওষুধ খাচ্ছে খেয়ে অলরেডি তাদের বাচ্চা একদম সুস্থ, তো ওই দিদি আবার ওদেরকে ফোন করলো। তো ওরা বলে 10-15 দিন, মানে 4-5 দিন না খেলে কিছু হবে না, তবে 10-15 দিন একটা মানে গ্যাপ পড়ে যায় অনেকটা। তো এটাই ভয় লাগছে যে ওষুধ যদি বন্ধ হওয়ার পর কোনো অসুবিধা হয়, মানে আবার যদি ব্লাড দিতে লাগে, এই একটা ভয় কাজ করছে জানো তো। তো এখন ভাবছি কি অর্ডার করবো নাকি, কিন্তু ডাক্তার বলেছে 4 মাস পরে গেলে ওষুধ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ অন্য ওষুধ চালু হবে। তারপর ভাবলাম এত দাম এক একটা ওষুধের, এক একটা ওষুধ 2000-3000 করে এক একটা কৌটো। তো এতগুলো ওষুধ আমি অর্ডার করব, তারপরে ওখানে গিয়ে ডাক্তার আবার সব চেঞ্জ করে দিক, তারপরে এতগুলো টাকা আবার বেকার যাবে। এখন এটাই ভাবছি যে কি করা উচিত। তো ওর সাথে ওটাই আলোচনা করছিলাম। তো আমাকে দেখে তো অনেক পেশেন্টরা গেছে, তারাও মোটামুটি ভালো রেজাল্ট তাদের। তো তাদের কাছে ফোন করলাম যে তোমাদের কাছে যদি এক কৌটা করে ওষুধ থাকে তো আমাকে দাও, আমি পুনের থেকে আসার সময় আবার তোমাদেরকে আমি এনে দেবো আর কি। তো ওদের কাছেও প্রায় শেষের দিকে। তো খুব খারাপ লাগছে, আমি কি করব। দেখা যাক, যা হবে ভগবানের ওপর। তোমরা একটু প্রার্থনা করো যে এই 10-15 দিনে যেন কোনো রকম সমস্যা না হয় ওষুধ না খাওয়ার ফলে। তো চলো, এটাই মানে ওষুধ গুলছি আর আমি এটাই ভাবছি, মানে আমি কাউন্ট করলাম যে এতদিন যাবে, তাহলে এই কয়টা দিন কি হবে, মানে এটাই ভাবছিলাম আমি। চারিদিকে শুধু বন্যা আর বন্যা, দেখো খেতে খামারে জল ভরে গেছে একদম। জানি না কালকে কি হবে আর কি। এই বৃষ্টির অপেক্ষায় আর কতক্ষণ বসে থাকবো বলো, তাই ভাবলাম চলো এদিকে ভাতটা বসিয়ে দিই, বৃষ্টি পড়ুক, ও যখন কমবে, ওর যখন কমার ইচ্ছে করবে কমে যাবে। আসলে বোধহয় আকাশে ভীষণ কষ্ট হচ্ছে, সেই জন্যই চোখের জল ফেলছে। বৃষ্টির মধ্যে একটুখানি বাজারে পাঠিয়েছিলাম যে ছোট মাছ যদি পাও তাহলে ছোট মাছের একটু চচ্চড়ি করবো। তো যাই হোক, বাজার থেকে চলেও আসলো। তো এবারে মাছ নিতে গিয়ে তো মাথাটা খারাপ হয়ে গেল। এই কী মাছ নিয়ে এসেছে, একদম ছোট্ট কিছু ট্যাংরা মাছের বাচ্চা নিয়ে এসেছে। দেখো তোমরা দেখে অবাক হয়ে যাবে। সাথে নিয়ে এসেছে কিছু ঢেঁকি শাক আর হচ্ছে ওই ট্যাংরা মাছ, ছোট করে ট্যাংরা মাছ আর কি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ট্যাংরা মাছগুলো। কিছু মাছ বড় ছিল, তার মধ্যে বেশিরভাগ ছোট মাছ ছিল ট্যাংরা মাছ। মনে হচ্ছিল যেন ব্যাঙাচিগুলো হয় না, সেই ব্যাঙের যে পোনাগুলো হয় সেই পোনাগুলো। তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি। এত বৃষ্টি, মাছও মানে সকালবেলা গেলে পাওয়া যায়, তবে এত সকাল বৃষ্টির মধ্যে কেইবার বাজারে যাবে। আর জিনিসপত্রের যা দাম বেড়েছে মানে তোমাদেরকে কি বলবো। তো এই ট্যাংরা মাছ দিয়ে কি রান্না করবো বলো তো। এই দেখো একটা ব্যাঙাচির মতো ট্যাংরা মাছ। তাহলে আজকে স্পেশাল মেনু থাকবে ঢেঁকি শাকের ভাজা আর থাকবে চচ্চড়ি, তাই তো। বলো এই বৃষ্টিতে কি করি, সব নাইটি ভেজা, যেগুলো ভালো নাইটি সবগুলো ভেজা। কেমন বন্যা লাগছে জেঠিমা, ভাসে গেছে নদী। এদি
একেবারে সেই বন্যা বন্ধুরা, সারা রাত এত বৃষ্টি, মানে কি বলবো, কি করব, কোথায় যাবো এই বৃষ্টিতে। আর নাইটি বা কি, আর স্নান করে কি নাইটি পরবো। ওহো, আমার বরের তো আবার নাইটির গুদাম আসছে। চলো এখন মাছগুলো বাছতে হবে, ভাত বসিয়ে দিয়েছি, তো দেখি আস্তে আস্তে রান্না বান্না করে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো। তো চলো সকালে কিছু ভাত খেয়ে নিই, কালকে রাতে তো ভাত খাওয়া হয়নি, সেই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। গরম গরম ভাত নামিয়ে নিয়েছি, তার সাথে গরম গরম মাছের ভাজা, ফ্রিজে কিছু মাছ ছিল সেটাকেও একদম গরম গরম ভেজে নিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, সাথে মাছের ভাজা, কাঁচা পেঁয়াজ আর একটুখানি গরম গরম আলু ভাজা, মানে এত ভালো লাগছিল খেতে, মানে তোমাদেরকে কি বলবো। সাথে একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা, ব্যাস আর কি চাই বলো। বৃষ্টির দিনে দুপুরবেলা আর কি চাই। হ্যাঁ, চচ্চড়ি অবশ্যই করব, তবে একটু রয়ে শয়ে করবো, স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে চচ্চড়িটা করবো। দুপুর তো হয়েই গেছে, রান্না বান্নার দিকে এগিয়ে যেতে হয়, কিন্তু কিছু করার নেই। এই যে একটু আগে ভাত খেলাম আমরা, ভাত, আলু ভাজা, গরম গরম মাছের ভাজা, কাঁচা পেঁয়াজ, কত ভালো লাগলো। আয়ুষ আবার পেঁয়াজ না, আয়ুষ আবার ঘি আর মাছ ভাজা দিয়ে খেলো। তো এত সুন্দর করে খেলাম সকালের খাবারটা। বৃষ্টি পড়ছিল, এইমাত্র বৃষ্টিটা একটু থামলো। আর এদিকে আমি দেখো ঘর দুয়ারগুলো সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে নিলাম। কি বলতো, এই তো মুছলাম, বেশিক্ষণের জন্য না, এই ধরো আবার বৃষ্টি আসবে, তো কি করেছি বলো তো, একটা তার এনেছি এখান থেকে এই মাথা অবধি টাঙাবো বলে। এই যে এত এত ভিজে ভিজে কাপড়গুলো, এগুলো পুরো একদম মানে কোথায় মেলবো, কোথায় টাঙাবো, খুব সমস্যা। তো ওকে বললাম যে একটা তার আনো, এই মাথার থেকে এই মাথা টাঙিয়ে রাখবো, যে কটা কাপড় থাকে আমার মনে হয় এখানে মেলে রাখলে শুকোবে। তো যাই হোক, এখন তো ভাবলাম যে চলো রান্নাবান্না করি। তো ওকে জিজ্ঞাসা করলাম, তো এখনই কি তুমি ভাত খাবো? বলে না, এখন তো খিদে নেই। তো দেখো পুরো রেডি করে রেখেছি, এই যে শাক বানাবো, চচ্চড়ি বানাবো বলে পুরো সব কিছু রেডি করে রেখেছি। আর ওদিকে ট্যাংরা মাছটাও সুন্দর ধুয়ে ধুয়ে বেছে আয়ুষের বাবাই কেটে দিল, ধুয়ে ধুয়ে বেছে রাখা হলো। তো দেখা যাক কখন রান্না করি। তো এখন যদি না খাই তো এখন রান্না করে কি করি বলো, আর পেটে এক ফোঁটাও খিদে নেই। তো দেখি আস্তে আস্তে যদি একটু বেলার দিকে রান্না করি। স্নান টান করে খাওয়া দাওয়ার পর আয়ুষ চলে গেছে ওই বিবানদের ঘরে। বিবান আসার পর থেকে বেশিরভাগ সময় ওখানেই থাকে। এই কত জোর করে কষ্ট করে ডেকে ঠেকে নিয়ে আসি, স্নান করাই, খাওয়াই, বই পড়াই, সব ডেকে ডেকে আর কি। তো চলো আমি কি করি, আমি ভাবছি একটুখানি আম খেয়ে নিই। এই কালকে আম খেতে নিয়ে আমার ঠোসা পড়ে, মানে সাইডে একটুখানি ইসে হয়ে গেছে, ঘাওয়ের মতন হয়ে গেছে আর কি। বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এবারে উঠে পড়লাম। এইবারে ভাবছি যে না, কাজে লেগে পড়ি, যেই কাজগুলো করার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ থেকে। এই যে দড়িটা দেখতে পাচ্ছ, বৃষ্টিটা একটু কমেছে, আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে এই তারটা টাঙিয়ে নিয়ে এখানে কাপড়গুলো শুকোতে দেবো। কিন্তু কীভাবে টাঙাবো বুঝতেই পারছিলাম না একা একা আর কি। তো দেখো এখানে ফাইনালি টান টান করে দুটো লেয়ারের টাঙিয়ে দিলাম। একবার এখানে বাঁধার চেষ্টা করলাম, হলো না, তারপরে আবার চেয়ারটা টেনে নিয়ে ওখানে গিয়ে বাঁধার চেষ্টা করছি। তো দেখা যাক এখানেই হয়ে যাবে। তো দুটো লেয়ারেই বেঁধে নিচ্ছি, যাতে করে কাপড়গুলো আমার শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। এই বাইরে বৃষ্টি, কাপড়গুলো বেকার আমার চেয়ারের মধ্যে থোপা হয়ে থাকে। আবার পরের দিন সকালের অপেক্ষা করি, কখন সকাল হবে, কখন মেলবো। এই দেখো বৃষ্টি তো পড়েই যাচ্ছে সমানে, কি করার আছে, কিচ্ছু করার নেই। এই বৃষ্টির জন্যই এত কিছু ব্যবস্থা আর কি। অনেক দিন থেকেই এই তারটা টাঙাতে চাই, কিন্তু কিসের জন্য যে হচ্ছে না বুঝতে পারছি না। হয়তো বলতে পারছিলাম না যে তার আনতে হবে, মানে এই একটা অবস্থা আর কি। তো যাই হোক আজকে ফোন করে বলে দিয়েছি, ফাইনালি তারটা আনলো আর ফাইনালি আমার ঘরে লাগানো। বারান্দা না হলেও মোটামুটি অনেকটা কাপড় কিন্তু শুকিয়ে যাবে এই দুটো তারে আমাদের। দেখো যেই কাপড়গুলো ভিজে থাকতো, এখনও জায়গা আছে, ওই উপরে জায়গা আছে, ওই পাশে জায়গা আছে, ওই পাশেও জায়গা আছে। তো যাই হোক এইটুকু করেই তিনজনের কাপড় এইটুকু করেই হবে ভেজা, প্রত্যেক দিন যাতে একটু করে মেলতে পারি। বর্ষার দিন গেলে আবার তারফার সব খুলে দেবো, বাজে লাগে দেখতে, তাই না? একটা বারান্দা সুন্দর কাপড় মেলে যদি বোঝাই করে রাখি, কিন্তু বৃষ্টির দিনে যেহেতু উপায় নেই, তাই করতেই হবে। চলো এইদিকে আবার বৃষ্টি পড়ছে, বস্তাটাকে তুলে রাখি। আর এইদিকে বন্ধুরা আধবেলাতেই আমাদের মশা ঢুকে যায়, এত মশা হয়েছে বৃষ্টি পড়াতে, মশার উৎপাতটা খুব বেড়েছে। তো সেই জন্য মানে এখনও বেলা তো আছেই, তবুও জানলাটা লাগিয়ে দিলাম। এই মশাগুলো ঢুকে সন্ধ্যাবেলা করে খুব অত্যাচার করে আর কি। চলো এবারে দুপুরের কিছু বাসন আছে, সেই বাসনগুলো জল নিগড়ে নিয়ে আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। বাসনগুলো যদি এইভাবে জমিয়ে জমিয়ে রেখে দিই অনেকটা জমে যায়, সেই জন্য যখনই ধুই তখনই এনে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে হয় না, এতটাই কাজের চাপ থাকে, তো ওইভাবে এনে একসাথে রেখে দিই, পরে একসাথে গুছিয়ে। তো আমি তো তোমাদেরকে বললাম ঢেঁকি শাক বানাবো, তারপরে ভাবলাম এই রান্না তো খেতে খেতে রাত্রি হয়ে যাবে আর কি। তো ঢেঁকি শাকটা তো রাতে খাওয়া যাবে না, রাতে ঢেঁকি শাক খাওয়া যায় না। তো সেই জন্য আমি আর এখন ঢেঁকি শাক করবো না, শুধুমাত্র চচ্চড়িটাই বানাবো। তো রান্না করার আগে ভাবছি আগে চলো দুধটাকে গরম করে নিই। আর এই রান্না করতে করতে কবার যে এরকম করে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করি তার তো কোনো ঠিক নেই। চলো ওইদিকে দুধটা জাল হতে হতে আমি এখানে চচ্চড়ির যে সবজিগুলো দেবো সেগুলো একটু কেটে নিচ্ছি। একটু বেগুন হলে ভালো হতো, কিন্তু বেগুন নেই, আলু আর ঝিঙে দিয়েই আজকের এই চচ্চড়িটা করবো। বেগুন, আলু, ঝিঙে এগুলো দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালো লাগে খেতে।
আর ঝিঙের যে দাম হয়েছে মানে কি বলবো, আমাদের ওই বাড়িতে ঝিঙে গাছ লাগিয়েছিল, ঝিঙে গাছগুলো নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির জন্যই বোধহয়, না কিসের জন্য, না বৃষ্টি হয়নি তখন, হ্যাঁ বৃষ্টি হয়নি সেজন্য ঝিঙে গাছটা নষ্ট হয়ে গেছিলো। না হলে গত বছর কিন্তু প্রচুর ঝিঙে হয়েছিল ওই গাছটাতে। চলো সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। আর দেখো এই সেই ব্যাঙাচির মতো সেই ছোট্ট মাছগুলো, কি করব, চচ্চড়ি করতে হবে, তো হলুদ লবণ মেখে ভালো করে মাছগুলোকে ভাজা ভাজা করে নিই, ভাজা করে নামিয়ে নিয়ে তারপরে বাকিগুলো করব। আর ভাবছি একটুখানি পটল ভাজবো। পটল যখন নতুন নতুন বার হয় তখন খেতে কি ভালো লাগে, কি ভালো লাগে। আর যত দিন যাচ্ছে পটল খেতে একদমই ভালো লাগে না। আমি জানি না তোমাদের সাথে হয় না কি রকম। আর এদিকে দেখো পটল ভাজা হতে হতে আমি সমস্ত কিছু রেডি করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। এবারে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটু পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর একে একে যে সমস্ত সবজিগুলো কাটা হয়েছে সমস্ত সবজিগুলোকে কড়াইতে দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। আজকের চচ্চড়িটা কোনো রকম বাটা মশলা নয়, তবে নদীর মাছ তো এত স্বাদ লাগবে খেতে, মানে কি বলবো। নদীর মাছগুলোর টেস্টই যেন আলাদা হয়, একদম লোকাল যে মাছগুলো হয় সেগুলোর গন্ধ কিন্তু দারুণ হয়। কোনো বাটাবাটি দেবো না, এরকম পেঁয়াজ কুচি করে দিয়ে। আর এই মাছ আজকে আমার বাবাও বাড়িতে নিয়ে গেছে, তো মাও হয়তো চচ্চড়ি বানাচ্ছে আমার যেটা মনে হয়। দেবো একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে ভালো করে এই মশলাটাকে, চচ্চড়িটাকে ভেজে নেবো আর কি। বড় মাছ খেতে খেতে মুখটা তো পুরো পচেই গেছে, তাই আজকে হঠাৎ করে অনেক দিন পর ছোটো মাছ পেয়ে আমরা সবাই ভীষণ খুশি যে ছোটো মাছের চচ্চড়ি হবে। তো যাই হোক চলো একটু ভাজা ভাজা করে প্রত্যেকটা মাছ দিয়ে আমি একটু নাড়াচাড়া দেবো। তারপরে একটু হালকা জল দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে যতটা জলের পরিমাণ ততটা দেবো। আমার বাপের বাড়িতে এরকম শুকনো শুকনো মাছের চচ্চড়ি খায়, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখি না ওরা একটু ভিজে ভিজে খায়, বেশ ভালোও লাগে খেতে ভিজে ভিজেটা। তো দেখো হালকা করে জল দিয়ে নিচ্ছি। আর চচ্চড়ি তোমরা কীরকম খাও আমাকে একটু কমেন্টে জানাতে ভুলো না। চচ্চড়িটা তো হয়ে গেল, নামানোর আগে আমি একটু এই বিলেতি ধনেপাতাগুলো দেবো, বেশ ভালো গন্ধ হয়। ওই ধনেপাতা তো আর এখন পাওয়া যাচ্ছে না, শীতের ধনেপাতা, তাই এই বিলেতি ধনেপাতা দিয়েই আমরা কাজ চালিয়ে দিই, একদম ধনেপাতার মতোই গন্ধ হয়। আজকের এই রান্নাটা করতে খুব কম সময় লাগলো। যাই হোক রান্না হয়ে গেল, কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। রান্না করার পর একটু তেল মশলা তো ছিটেই যায়, তাই ভাবলাম চলো একটুখানি ভিজে ন্যাকড়াটা মুছে নেই। আর একটুখানি দুধ ছিল সেটাকে একবারে খেয়ে দিয়ে দুধটাকে পরিষ্কার করে এবারে সসপ্যানটা ধুয়ে নিয়ে আসবে, একদম সামান্য দুধ ছিল। আর যেটা হাঁড়ির দুধ সেটা তো গরম করে নিয়েছি, তো বেকার ওইটুখানি রেখে দেবো, খেয়ে দিয়ে একবারে পরিষ্কার করে নিয়ে এবারে স্ল্যাবটা যে আছে পুরো ভালো করে মুছে নিলাম, একদম তেল তেল হয়ে গেছে। রান্না যে কোনো রান্না করলে একটু তো তেল তেল হবেই, তো একবারে মুছে পরিষ্কার করে রান্নাঘরটা মুছে বেরিয়ে পড়বো। যে রান্না করেছি ভেবেছিলাম হয়তো ওই সন্ধ্যের আগেই খাওয়া দাওয়া হয়ে যাবে, কিন্তু না, সন্ধ্যের আগে কে আর খাবে, খিদে পায়নি খুব সেরকম একটা। তবে রান্নাটা করে রাখলাম এই জন্যই যে রাতে আমার লাইভ আছে, তো রাতে তো রান্না হবে না, সেই জন্য রান্নাবান্নাগুলো করে একদম রান্নাঘর গুছিয়ে রেখেছি, কে কখন খাবে। হালকা তো বৃষ্টি পড়লোই, বারান্দাটা পুরো মানে কীরকম হয়ে গেছে, তো ভাবলাম চলো একবারে পরিষ্কার যখন করছি তাহলে বারান্দাটাও একবারে মুছে নেই। মুছে নিয়ে তারপরে আমি মানে একটা শান্তি আর কি, যে না সব পরিষ্কার আছে। তো এইগুলো মুছে নিয়ে আমি বাসন কিছু ধুয়ে নিয়ে এসেছিলাম প্রথমে, আরও কিছু বাসন আছে ধুয়ে একবারে হাত পা ধুয়ে সন্ধেবাতি দেবো আর কি। কটা পাতা লাগবে? তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে নিলাম, আর এবারে একটা আমরা কলা পাতা কাটছি। হ্যাঁ হ্যাঁ দেখ কেমন দেখ ভীষণ মশা। তো আমরা এখনই একটা শর্টস করব, তার জন্য এই যে একটা কলা পাতা নিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো এবার পকোড়া ভাজছি, গরম গরম, পুড়ে যাবে না তো। চলো এটাকে রেখে দিই। বন্ধুরা একদম সন্ধেবেলা মুচমুচে চপ খেতে চলে এসেছি। এই যে এখানে চপ ভাজছি, পেঁয়াজি সেই দোকানি স্টাইলের পেঁয়াজি ভাজা হচ্ছে ছোট ছোট করে। দাও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, হ্যাঁ দোকানের মতন। এখানে যে জল দিতে লাগে না, পেঁয়াজের জলেই পুরোটা মেখে নিয়েছি, পেঁয়াজের জলেই। তো বন্ধুরা নতুন কড়াইটা আনার পর থেকে মনটা আনচান করছিল যে কখন নতুন কড়াইটা আমি ইউজ করব। তো দেখো আজকে প্রথম পকোড়া ভাজা দিয়ে নতুন কড়াইটা ইউজ করলাম, তো ঠাকুর করুক কিচ্ছু হয়নি, ভালোভাবেই হয়েছে।
গরমা গরম আমাদের পকোড়া চলে এসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা হয়েছে। 21 টাকার পর 21 টাকা চপ বানিয়েছি 1 টাকা করে, তাও তো এগুলো বড় বড়, দোকানগুলো ছোট ছোট হয় না বলে। চলো এখন আমরা খাবো। একটা শর্টস ভিডিও ছিল, কবে দোকান। এই মাত্র আমাদের নাইটি লাইভগুলো হলো, খুব সুন্দর সুন্দর নাইটি এই 4টা একবারে বুক হয়েছে। বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। চলো আমরা রাতের খাবারটা সেরে নিই। এই হচ্ছে চচ্চড়ি। তো বন্ধুরা আমরা সবাই এখানে খেতে বসেছি গল্প দেখে দেখে, এটা আমাদের অভ্যেস, গল্প দেখে দেখে খাওয়া। কেমন লাগে চচ্চড়ি? আমার তো ভালোই লাগলো, গরম গরম বেশি ভালো লাগে, হ্যাঁ না? মাছটা লোকাল না, খুব টেস্ট। গরম গরম যদি খাওয়া যেত তখন আরও বেশি ভালো লাগতো। ভালো লাগতো। চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে বন্যাই হয়ে যাবে আমাদের এখানে। হ্যাঁ ফিরে আসছি নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।